শ্রোতা, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির সাথে থাকার জন্য। আপনাদের সর্বোচ্চ সহযোগিতার সাথে আছি আমি আফরোজ পান্না। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস এবং সেই সাথে তিনি সবুজবাগ থানার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা তার সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের যে বর্তমান পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। বর্তমান যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনার সাথে, আপনার ওয়ার্ডের যে সার্বিক আছে সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে সর্বপ্রথম আপনাকে যে কোশ্চেনটা থাকছে, রাজনীতিতে প্রচলিত একটি কথা রয়েছে, ভোট শেষ তো ভোটারের প্রয়োজনও শেষ, কিন্তু আপনার দিক থেকে আমরা ব্যতিক্রম কিছু লক্ষ্য করছি। যে বিষয়টি আসলে লক্ষণীয়, আপনার কথা, এই কথার বিপক্ষে রয়েছেন আপনি, তো সেই বিষয়টা সম্পর্কে আমাদের কিছু বলুন। আসলে যারা বলেন যে ভোট শেষ, রাজনীতি শেষ এবং জনগণের প্রয়োজনও শেষ, এটি যারা বলেন তারা হচ্ছে এক ধরনের মৌসুমী পাখি। তারা দলের আদর্শ, উদ্দেশ্য এবং জনগণের যে হৃদয়ের গহীন থেকে পরস্পরের প্রতি ভালোবাসার শ্রদ্ধাবোধটা আসে, সেই জায়গাটা তারা, বোধের জায়গাটি তারা এখনো পৌঁছতে পারেনি। আপনারা এবং এই এলাকার যারা আমাকে চিনে তারা জানেন যে আমি রাজনীতিবিদ হওয়ার আগে আমার পরিবার, কিংবা জনপ্রতিনিধি হওয়ার আগেও আমার পরিবার এই অঞ্চলে বিভিন্ন প্রয়োজনে তাদের এই বিশেষ করে জনগণের জন্য আমরা যথাসাধ্য সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে আসছি। তো সুতরাং এখন জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে দায়িত্বের মাত্রাটা আমি মনে করি বেড়ে গেছে। এটিকে আমি বোঝা হিসাবে দেখি না, এটিকে আমি বলা চলে যে আমার অন্তরে অন্তঃস্থল থেকে গ্রহণ করেছি এবং এটিকে একটি সেবা হিসাবে নিয়ে মানুষকে মাঝে কাজ করে আমি আনন্দ পাই। এইখানে আমার কাছে কোনো ফাঁকির ঝুঁকি নাই। আমার যা অবস্থান আছে সেই অবস্থান থেকে যদি আমার কারণে একটি মানুষ সামান্যতম উপকার পায় বা তাদের মুখে যদি হাসি ফোটে, তবে আমার রাজনীতি হওয়া বা জনপ্রতিনিধি হওয়ার সার্থকতা আছে বলে আমি মনে করি। তো আসলে জনপ্রতিনিধি ছাড়াও আপনাদের সেবামূলক কার্যক্রমটি আপনাদের পূর্বপুরুষের ঐতিহ্য স্বরূপ বহমান রয়েছে। যে এটা আমাদের পরিবার, এটি বলা চলে 7 পুরুষ যাবতী এই অঞ্চলের মানুষের পাশে এবং যে কোনো ক্রাইসিসের পাশে তারা সবসময় দণ্ডায়মান ছিল। ধারাবাহিকভাবে আমিও আমার পূর্বপুরুষদের ধারাবাহিকতা বজায় রাখছি। আপনারা জানেন যে আমার বাবা মায়ের নামে একটি শ্রীনাথ দাস কৃষ্ণ দাস মেমোরিয়াল ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানেতে দরিদ্রদের মাঝে খাদ্য এবং বস্ত্র সহায়তা দিয়ে আসি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের সাহায্য সহযোগিতা করে থাকি। এছাড়াও আমাদের প্রাকৃতিক দুর্যোগের সময় সর্বোপরি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শীতের সময় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সহ বহু অনুষ্ঠানে দিয়ে আমরা করে থাকি। তো এখন আমার দায়িত্বের মাত্রাটা বেড়ে গেছে এবং দায়িত্বের জায়গাটি এতটাই প্রসারিত, আমি মনে করি যে এটি আমার এখন প্রতিদিনের একটি কার্যক্রমের অংশ হিসাবে আমি নিজকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। বাংলাদেশেও যখন মাত্র করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আনাগোনাটা মাত্র দেখা দিচ্ছে, তো সংবাদকর্মীদের দৃষ্টিগোচর হয়েছে বিষয়টি লক্ষণীয় যে অন্যত্র জনপ্রতিনিধি যারা আছেন তারা লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে তাদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এটা আপনার বাংলাদেশে যখন আনাগোনা চলছে তখন থেকে মোটামুটিভাবে আপনি এটার উপর ভূমিকা পালন করছেন এবং গত 22 জুন থেকে সক্রিয়ভাবে এটা কার্যক্রম আপনি চালু করেছেন এবং এখন পর্যন্ত অব্যাহত। আপনি একটি
যথোপযোগী প্রশ্ন করেছেন, এটা সময় উপযোগী প্রশ্ন। আমি আসলে যখন লকডাউন শুরু হয়েছে তো মানুষের কাছে এটা ব্যাপক এবং বিস্তৃতভাবে পরিচিতি লাভ করেছে। এর আগে থেকে আমার জানার কারণটা হচ্ছে যে আমি যে এলাকায় বসবাস করি, নির্বাচনী এলাকা ঢাকা নয়, এই ঢাকা নয়ের মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী, আপনারা জানেন, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে পরিচিত। তিনি একজন সফল সংগঠক, তিনি আইপিইউর বর্তমানে অনারারি সভাপতি এবং রেকর্ড সংখ্যক ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি আইসিসি সহসভাপতি হিসাবে ছিলেন, অন্যান্য ইয়েতে ছিলেন এবং বলা চলে যে আমাদের যে জাতিসংঘেরও তিনি বিভিন্ন পদাধিকারে ভূষিত ছিলেন। সেই কারণে সারা পৃথিবীর সাথে তার একটি সম্পৃক্ততা আমরা জানি। বাংলাদেশে 8ই মার্চ প্রথম যখন করোনা রোগী শনাক্ত হয়, 9ই মার্চ তার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আমাদের সবুজবাগ থানাধীন 4 নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে একটি পুরস্কার বিতরণী সভা ছিল। সেই সভায় তিনি এসে পুরস্কার বিতরণের সভাটিকে খুবই সংকুচিত করে উপস্থিত ছাত্র এবং এলাকাবাসীকে বিশেষ অনুরোধের মধ্যে সংখ্যা সীমিত করে মাত্র 5 মিনিটে অনুষ্ঠানটি শেষ করলেন তার বক্তব্যের মধ্য দিয়ে। সেই বক্তব্যটা ছিল যে যেই একটি অচেনা রোগ আমাদের সারা বিশ্বেই সংক্রামিত হচ্ছে, যেটি একটা বৈশ্বিক মহামারী, আমাদের দেশের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তো সুতরাং এই রোগের যেহেতু এখনো চিকিৎসার বিজ্ঞানীরা কোনো রকম ঔষধ বা প্রতিষেধক কিংবা কি ব্যবহার করতে হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সম্যক ধারণা আমাদেরকে প্রদান করেন নাই। সুতরাং আমি আমার অবস্থান থেকে জানাতে চাই যে আপনারা করমর্দন করবেন না, পরস্পর মধ্যে আলিঙ্গনবদ্ধ থাকবেন না, সামাজিক অনুষ্ঠানগুলো একটু পরিহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই সংক্ষেপে কয়েকটি কথা বললেন। সাথে সাথে একটি কথা বললেন যে আপনারা 2 ঘন্টা অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধোবেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান গ্রহণ করবেন এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্য তিনি অনুরোধ করলেন, মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করলেন। ঠিক 10 তারিখেই একইভাবে মাদার টেক আব্দুল আজিজ কলেজ অ্যান্ড স্কুল মাঠেও একইভাবে তিনি বক্তব্য রাখলেন, এলাকাবাসীকে সচেতন করলেন এবং আমাদেরকে টেলিফোন করে এবং নির্দেশনা দিয়ে গেলেন যে আপনারা মাইকিং করেন এলাকায় এবং ব্যানার ফেস্টিং কিছু করেন যেখানে মানুষকে কিছুটা সচেতন করা যায়, কারণ এই মুহূর্তে সচেতনতার মুখ্য বিষয়। এবং তারও নির্দেশ মোতাবেক আমি এলাকায় মাইকিং শুরু করি এবং সবাইকে বোঝানোর চেষ্টা করি যে রোগটা এটি অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ রোগ। আমরা দেখেছি সারা বিশ্বেই এটির এমন প্রাদুর্ভাব যেখানে জনজীবন রক্ষা করা কোনো ঔষধই এই এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। বিষয়টি আপনারা অনুধাবন করে সামাজিক দূরত্ব ও সামাজিক অনুষ্ঠানাদি বয়কট করুন এবং শারীরিক দূরত্ব বজায় রেখে গৃহে অবস্থান করুন। এবং 25শে মার্চ আমি আনুষ্ঠানিকভাবে আমার নেতাকর্মীদের সাথে সভা করে বললাম যে যেহেতু ইতিমধ্যে সরকার যথেষ্ট সচেতন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপ আমাদের মাঝে এসেছেন এবং সেই নিয়ে আমি আমার সবুজবাগ থানা আওয়ামী লীগ অফিসে আমার নেতাকর্মীদের সাথে মিটিং করে বললাম যে আপনারা আপনাদের ওয়ার্ডে এলাকায় গিয়ে শুধুমাত্র মানুষদেরকে আশ্বস্ত করুন তারা যেন আতঙ্কিত না হয়। আমাদের শঙ্কার জায়গাটি আছে, কিন্তু আতঙ্কিত হওয়ার মতো এখনো তেমন কিছু ঘটবে না। মাননীয় প্রধানমন্ত্রী যথাসময়ে যথোপযুক্তভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা দেখেছেন 26শে মার্চ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী প্রথম আমি বিতরণ করি এবং আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টেলি স্বাস্থ্যসেবা শুরু করলেন দিবারাত্রি সমান্তালে। এটির নাম দিলেন তিনি 24x7
টেলি স্বাস্থ্য সেবা, অর্থাৎ 24 ঘন্টায় 60টি হটলাইনের মাধ্যমে মানুষ গৃহে থেকে তাদের স্বাস্থ্যের অবস্থা জানাতে পারবেন এবং কিভাবে চলতে হবে তার প্রেসক্রিপশন উত্তরে পাবেন। এই সেবাটি করার পাশাপাশি তিনি যাতে মানুষ সহজেই তাদের নমুনা দিতে পারেন সেই জন্য তার নিজ এলাকায় বাসাবো কমিউনিটি সেন্টার এবং আমাদের এই সবুজবাগ সরকারি কলেজের নমুনা সংগ্রহের বুথ বেসরকারিভাবে একটি 4টি এবং একটি মোট 5টি বুথ খুলে দিলেন। পাশাপাশি মুগদা জেনারেল হাসপাতালও কিন্তু এখন আর জেনারেল হাসপাতাল নাই, তিনি করোনা রোগীদের জন্য স্পেশালাইজড হাসপাতাল হিসাবে ওটি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই এলাকায় প্রতিষ্ঠিত করেছেন। সর্বোপরি স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি যথেষ্ট ওয়াকাবল ছিল। আমি যখন মার্চ মাসের শেষের দিকে হঠাৎ করে স্যানিটাইজারের দাম বেড়ে গেল এবং স্যানিটাইজার বেড়ে যায়নি, শুধু এটি পাওয়া যাচ্ছিল না, তখন অনেক সাধারণ মানুষ কেন বলবো যে অনেক মধ্যবিত্ত উচ্চবিত্তরা যেহেতু সংগ্রহ করতে পারেনি তাদের কাছে স্যানিটাইজারের হাহাকার পড়ে গেল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র শিক্ষকদের সাথে যোগাযোগ করে আমি স্থানীয়ভাবে ল্যাবরেটরিতে এবং বেস্টের সাথে যোগাযোগ করে যথাযথভাবে প্রারম্ভিকভাবে আমি 5000 স্যানিটাইজার তৈরি করলাম, যা আমরা হটলাইনের মাধ্যমে বিতরণ করেছি এবং মহল্লায় মহল্লায় গিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বাড়িতেও আমরা বিতরণ করেছি। পাশাপাশি মাস্ক, হ্যান্ড গ্লাভস আমরা বিতরণ করেছি। অর্থাৎ এই যে প্রথম দিকে কাজ করার জন্য একটা যে স্পেস পেলাম আমি, সেটি কিন্তু আমাদের জননেতা সাবের হোসেন চৌধুরীর কারণে। কারণ উনি যদি আমাদেরকে এই ধারণাটা না দিতেন যে এই অচেনা রোগে কিন্তু আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে। আপনারা জানেন তিনি একটি হাত ধোয়ার উপর একটি অ্যানিমেশন যেটা গণযোগাযোগ মাধ্যমে করে দিয়েছেন, কিভাবে হাতটা ধুবেন এবং কিভাবে হাতটা ধুলে আমরা স্বাস্থ্য সুরক্ষা থাকবে এবং স্বাস্থ্য ঝুঁকিটা কমবে এবং কত সেকেন্ড 20 সেকেন্ড হাত ধোয়ার, কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, কোন জায়গায় ঘর্ষণ করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখলাম। এই যে তিনি স্বাস্থ্য সচেতন করে তোলার কারণে কিন্তু একটা প্ল্যাটফর্ম পেলাম আমি এবং এই ক্যানভাসে কাজ করতে পারার কারণে কিন্তু অনেক জনপ্রতিনিধিদের তুলনায় আমি একটু মনে করি যে কার্যক্রমটা আমার একটু বেশি ছিল এবং গতিশীল ছিল। হ্যাঁ, প্রথম দিকে আমি যেহেতু এটি আগেই বলছি যে মানুষের ভিতরে একটি আতঙ্কের মাত্রা ছড়িয়ে গিয়েছিল, একটি ভয়াবহতা কাজ করেছিল। আমি মনে করছি যে আমি নিজে পিপি ব্যবহার না করলো যে আমার সাথে যে সকল স্বেচ্ছাসেবক বৃন্দি কাজ করছে তাদেরকে সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। সেই জন্য আমি প্রথমে আমার এলাকার কিছু স্বেচ্ছাসেবকদের প্রায় আমি 101টির মতো পিপিএ সংগ্রহ করে এবং পিপিএ পরে আমরা যখন কাজ করা শুরু করেছি তখন আমাদের কাছে একটি জিনিস আমার কাছে মনে হলো, সেটা হলো যে যাদের কাছে যাচ্ছি তারাও কিন্তু পিপিএ পাচ্ছে না এবং সেই সময় আবার পিপিএর এত ক্রাইসিস চলছিল বিভিন্ন হাসপাতালে তখন আমরা আমাদের অনেক পিপিএগুলো কিন্তু তখন আমরা সেবামূলক প্রতিষ্ঠানে প্রদান করে দিয়েছি। এটিও কিন্তু অনেকেরই জানা আছে বলে আমি বিশ্বাস করি। মশক নিধন এবং গত 15 জুলাই থেকে বর্জ্য ব্যবস্থাপনার একযোগে যে উদ্বোধন করলেন, তো সেই বিষয়গুলো আপনি আগে থেকেই বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছেন এবং অগ্রসর হতে সক্ষম, তো সেই বিষয়টা সম্পর্কে আপনারা জানেন যে বিগত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র পদে যিনি বিজয়ী হয়েছেন সেই ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই নির্বাচন পূর্বেই ঘোষণা করেছিলেন যে আমি যদি নির্বাচিত হই, তিনি 71 টেলিভিশনে এক অনুষ্ঠানে বলেছিলেন আমি নির্বাচিত হলে প্রথম যে আমার কর্ম পরিকল্পনা থাকবে তার অন্যতম একটি
অবস্থান থাকবে আমাদের মশক নিয়ন্ত্রণ করা, বিশেষ করে এডিস মশা, যে ডেঙ্গু মশার কারণে 2018 এবং 2019 সালে এটি একটি আমাদের কাছে মরণবেধি অসুখ হিসাবে মানে পরিচিতি লাভ করে, সেটিকে তিনি নিয়ন্ত্রণ করবেন এবং ময়লা আবর্জনা ঢাকাকে তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে মানুষের কাছে তুলে ধরবেন, এটি তিনি ঘোষণা করেছিলেন। ঠিক নির্বাচনের পরপরই তিনি অগ্রাধিকার ভিত্তিতে যে 5টি কর্ম পরিকল্পনায় স্থির করেন, তার মধ্যে ছিল এডিস মশা নিয়ন্ত্রণ করার জন্য তিনি 7ই জুন সকাল 10 ঘটিকায় একযোগে 75টি ওয়ার্ডে এডিস মশার যে প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার লক্ষ্যে তিনি সমন্বিত মশক নিয়ন্ত্রণ কর্মসূচি 2020 নামে উদ্বোধন করলেন, যেটি আমি আমার 5 নম্বর ওয়ার্ডের রাজারবাগ এলাকায় শুরু করি। প্রথম সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত আমি লার্ভিসাইডিংয়ের কাজ করি এবং লার্ভিসাইডিংয়ের পরে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমি লার্ভিসাইডিংয়ের কাজ করি এবং দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং, যেটি যে ধোঁয়া বলে ফগার মেশিন দিয়ে সেই ফগিং কার্যক্রমটি পরিচালনা করি। আমার ওয়ার্ডে এক সময় মাত্র 2টি ফগার মেশিন ছিল আর 2টি ছিল লার্ভিসাইডিং মেশিন। তো এইখানে আমার জনবল ছিল মাত্র 6 জন, সেখানে এখন আমার জনবল 20 জন। আমার ফগিং মেশিন আছে 8টি, আমার লার্ভিসাইডিং মেশিন আছে 6টি। তো সেটি আমার পূর্ব অভিজ্ঞতার কারণে কিন্তু আমি কিছুটা এগিয়ে আসি বলা চলে, কারণ 2019 সালে আমার ওয়ার্ডে বেশ কয়েকজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং জীবনের চরম পরিণতিও ঘটেছিল। তো এইটা থেকে তখন আমরা কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সেমিনার, লিফলেট বিতরণ করেছিলাম আমরা এবং মজা পুকুরগুলো, বিশেষ করে আমি কদমতলা আহমদবাগ যে মজা পুকুরটা ছিল, যেটি প্রায় আয়তনে 30-40 বিঘা, সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিজের অর্থায়নে করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি শুরু থেকে এই কার্যক্রমটাকে অনেকটা চেপে ধরেছিলাম, কোনো ফাঁকি ঝুঁকির জায়গা রাখি নাই। যারা আমার মশককর্মী আছে তাদেরকে যথাসময়ে আমরা কাজ শুরু করেছি এবং যেই সময় শেষ হওয়ার কথা তার চেয়ে আধা ঘন্টা বেশি কাজ করিয়ে আমি তাদেরকে ছেড়েছি। এই কারণে এখন আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে না, আপনি বলেন সারা বাংলাদেশেই কিন্তু এখন কিন্তু এডিস মশা বা আপনাদের আমাদের যেই সাধারণ মশাই বলি সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমাদের এডিস মশা ইয়েতে কামড়ে যে আমাদের যে IDCR এর তথ্য আছে, এবার 2020 সালের জুন পর্যন্ত আমাদের 321 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে 24শে জুনের মধ্যে 317 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, আর 4 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেটি হয়তো আমরা ইতিমধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি গেছেন, কারণ কোনো স্বাস্থ্য ঝুঁকি তাদের ছিল না। তো সুতরাং আমরা মনে করি এডিস মশা শূন্যের কোঠায় চলে এসেছে। আর এডিস মশার যে প্রচারণ ক্ষেত্রগুলো, সংক্রমণের জায়গাগুলো ইতিমধ্যেই আমরা সমন্বিত প্রয়াসে নিয়ন্ত্রণ করেছি। আমাদের দিক থেকে আমরা শতভাগ আশাবাদী যে এর সংক্রমণ আর হবে না, আর হলেও আমরা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। পাশাপাশি যে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক এবং যুগোপযোগী এবং প্রযুক্তির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেইটিও একটি চিন্তা ভাবনা দীর্ঘ সময় ধরে আমার মাননীয় মেয়র জনাব ব্যারিস্টার ফজলুল তাপস সাহেব তার মাথায় রেখেছিলেন, যার কারণে আপনারা দেখেছেন যে আগে আমরা সকালবেলা বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমগুলো করতেন, এটা এখন হচ্ছে সন্ধ্যা 6টা থেকে এবং ভোর রাত্র 5টা পর্যন্ত একটানা এই বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করবেন। এতে আমাদের লোকবল বেড়েছে,
এতে আমাদের সরঞ্জামাদির পরিমাণ বেড়েছে এবং এটি আমাদের একটি স্বাস্থ্যসম্মতভাবে আমরা কাজ করার সুযোগ পেয়েছি এবং বলা চলে যে সামাজিকভাবেও এটিকে অভিনন্দিত হয়েছে। কারণ আমরা বয়লাটি যখন আগে আমরা একটি প্রাইমারি সেকশন হিসাবে কোনো কন্টেনারে রাখতাম বা কোনো একটা জায়গায় রাখতাম, এটি এখন আমরা আমাদের হয়তো অল্প কিছুদিনের মধ্যে সরাসরি আমাদের এসটিএস নিয়ে আমরা পৌঁছে যাব। এসটিএস থেকে আমরা সেন্ট্রাল ওই যে ওয়েস্ট যে সেন্টার আছে সেখানে আমাদের চলে যাবে। এবং আমাদের ওয়ার্ডে আগে আমাদের কম্প্যাক্টর ছিল না, এখন কম্প্যাক্টর আসছে। মোটামুটি বলা চলে যে অনেক দিক দিয়ে আমরা এখন এগিয়ে গেছে এবং যুগের সাথে তাল করে যে মাননীয় মেয়র মহোদয় যে ঘোষণাটা ছিলেন যে ঢাকাকে তিলোত্তমা নগরী করার জন্য আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই কাজটি প্রায় এখন আমাদের দোরগোড়ায় চলে এসেছে। এখন শুধু বাস্তবায়নের সময়টি অপেক্ষা করছি। আমরা আশা করি 2020-21 মধ্যে আমরা একটি সম্মানজনক এবং সকলের কাছে একটি গ্রহণযোগ্য পরিবেশ নিয়ে ঢাকা শহরবাসী তাদের যে সেবামূলক কার্যক্রম আমরা করছি সেটি পরিস্ফুটিত হবে, সবার কাছে জানা হবে। এখন যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, আপনি জনপ্রতিনিধিত্ব বলেন, সেই সাথে বলবো নিঃসন্দেহে মহানগরতা একজন ব্যক্তিত্ব। এই কথা বলার এটাই কারণ হচ্ছে যে যেখানে মুসলমান জনপ্রতিনিধিরা মাত্র লক্ষণীয় বিষয় ছিল 2-1 সারা রমজান মাসে ইফতার মানে রান্না করে ইফতার বিতরণের কার্যক্রমটা অব্যাহত রেখেছিলেন বা হয়তো মাঝে 2-1 দিন বাদও গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনি একজন হিন্দু সনাতন ধর্মের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও মুসলমানদের জন্য এই কার্যক্রমটি করার পিছনে আপনার উদ্যোগটা কি ছিল? আমরা জনসাধারণের কাছ থেকে শুনেছি, কিন্তু আপনার মুখ থেকে এই মহানগরতা কর্মকাণ্ডটি আমরা জানতে চাচ্ছি। আসলে আমি মহানব্য ব্যক্তি হিসাবে নিজকে পরিচিতি বা জাহির করতে চাই না। আসলে আমি একজন মানুষ হিসাবে মানবিক দায়িত্ব পালন করা সকলের একটি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। আর আপনারা জানেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার। তো এছাড়া সকল ধর্মের মূল কথা তো একটি, যেমন আমাদের হিন্দু ধর্মে কি বলছে যে জীবে প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর। জীব মানে তো মানুষকে তো প্রেম মানে ভালোবাসা, তাদের সেবা সাহায্য করা, সেটি তো আমার ধর্মের মূল কথা। বৌদ্ধ ধর্ম কি বলছে? অহিংস পরম ধর্ম। অর্থাৎ আমি কার সাথে হিংসা করব না, যে মানুষের সাথে তো, প্রাণীর সাথে তো, জীবনের সাথে তো, জীবনকে সুন্দর মধুময় আলোকিত করার জন্য আমার কাজ করতে হবে। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে বিদায় হচ্ছে তার মধ্যে উদ্দেশ্যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সেই একই কথা, অর্থাৎ ধর্ম যার যার কাজ করতে পারে, সকল ধর্মের সাথে সমান সম্মান প্রদর্শন করতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। যার যার অবস্থানকে সুসংহত করা পরস্পরের দায়িত্ব। এছাড়াও তো আমাদের এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে এবং আমাদের একটা বিউটি বলেন, ঐতিহাসিক বিউটি বলেন, সেটি হচ্ছে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একাকার। এখানে সকল ধর্মীয় উৎসবে ধরেন ঈদে সকল ধর্মেরই সমান অবস্থান থাকে। পূজাতে একই অবস্থা। তারপরে আপনি বৌদ্ধ ধর্মদের বুদ্ধ পূর্ণিমায় কিংবা খ্রিস্টানদের বড়দিনও দেখেন, আমরা সকলকে মিলেমিশে থাকি। সেইটাকে মাথায় রেখে আমি এই রোজার মাসে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরেও চেষ্টা করেছি সকলকে ইফতারের করার সুযোগ দেওয়ার জন্য। আমি যেমন বস্তিবাসীর কাছেও প্রেরণ করেছি, পাশাপাশি আমার নেতা কর্মীদের কাছে প্রেরণ করেছি এবং এই এলাকার সুশীল সমাজকেও আমি দেওয়ার চেষ্টা করেছি। শুধু ইফতার বিতরণই না, মানে আমরা যতটুকু জেনেছি আমাদের এই 5 নং ওয়ার্ডবাসীর কাছ থেকে যে আপনি আপনার হিন্দু ধর্মের যে শ্মশান ঘাটের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, তো সেটাকে ভেঙে আপনি মসজিদ মানে মুসলমানদের মসজিদের জন্য দান করেছেন। আসলে এই বিষয়টা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশ সকল ধর্মেরই সমানভাবে সমুন্নত রাখার জন্য সরকার প্রধানরা কাজ করে যাচ্ছেন এবং সকল জনগণেরই এই ধরনের কাজে উৎসাহিত করতে হবে।
আমি যখন দেখলাম যে একটি চিকন শাখার মাধ্যমে মসজিদের মুসল্লিরা যাচ্ছেন, কিন্তু তার যাতায়াতের রাস্তা নাই, তারা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে রাস্তা দিতে পারে নাই, তখন আমি আমাদের মন্দির কমিটির সাথে আলাপ আলোচনা করে মন্দির কমিটির সাথে নেতৃবৃন্দের সাথে অনেক বুঝিয়ে টুঝিয়ে আমি ব্যক্তিগত ভাবে আর্থিক কিছুটা অনুদান দিয়ে আমি মসজিদে যাওয়ার জন্য মুসলমানদের জন্য আমি 10 ফুট একটি রাস্তা বের করে দিলাম, যাতে করে এই এলাকার মানুষ মনে করতে পারে যে ধর্মের মধ্যে ভেদাভেদ নাই। বাংলাদেশ যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে মুক্তিযুদ্ধটা করেছিলেন। যখন মুক্তিযুদ্ধের দামাল ছেলেরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, তখন যেমন মুসলমান মায়েরা জায়নামাজে বসে তার দামাল ছেলেদের দোয়া করেছেন, একইভাবে তুলসীতলা হিন্দু মায়েরাও কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা করেছিলেন। এবং পেগুড়াতে এবং আমাদের খ্রিস্ট ধর্মের যাজকরাও কিন্তু ঠিক একই কায়দায় আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা করে দেশকে বিজয়ী দেশে বীর ছেলেরা নিয়ে আসবে, সেই প্রার্থনাটাই করেছিলেন। এই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার যে তিনি স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটাই আমরা আসলে আমরা এই স্বপ্ন পুরুষের স্বপ্ন দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছি। এবং সেই জন্য আমি এই কবরস্থান আমার শ্মশানের জায়গার একটি অংশ আমি ওয়ালটা পরে পুনর্নির্মাণ করে দিয়েছি, একটি অংশ ভেঙে আমি 10 ফুট রাস্তা মসজিদে যাওয়ার জন্য করে দিয়েছি। এর জন্য এলাকাবাসী যেমন আমাকে সম্মান করে, পাশাপাশি কিন্তু সকল ধর্মের প্রতি একটি নতুনভাবে আবার একটি বিশ্বাস আস্থার জায়গাটি চলে আসলো। সেটি আবার যে রাষ্ট্রীয় কাঠামোভাবে আমি সর্বোপরি একটি কথাই বলি সবসময়, সেটি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্রসভা অধিকার সমভাবে সমমর্যাদায় আমাদের সংরক্ষণ করতে হবে। আপনার কাছে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি থাকছে, যান সামগ্রী প্লাস আপনার বজ্র ব্যবস্থাপনা মশক নিধনের পাশাপাশি আপনি যেমন একটি শেখ হাসিনার সবুজান বাংলাদেশ গড়ার আহ্বানে প্রতিদিনই স্কুল মসজিদ মাদ্রাসা বৃক্ষরোপণ এবং বিতরণ কার্যক্রমটা অব্যাহত রেখেছেন এবং জনগণকে এমনটা আশ্বস্ত করেছেন আপনার এটা বছরব্যাপী অব্যাহত থাকবে, তো সে বিষয়ে একটু বলুন। দেখুন, আমি শুরু থেকেই যখন আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা এবং খাদ্য সামগ্রী আমার এলাকার লোকদের কাছে বিতরণ করছি, তখন থেকে আমি কিন্তু এই কাজটি করেছি মাননীয় এমপি আমাদের সংসদ সদস্য আমার প্রাণপ্রিয় নেতা জনাব সাবের হোসেন চৌধুরীর নির্দেশনা, এবং তিনিও কিন্তু তার পক্ষ থেকে যথাযথভাবে আমাকে সহযোগিতা করে গেছেন। পরবর্তীতে আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পেয়েছি, এখনও কিন্তু আমাদের সাহায্য মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের যে সকল জায়গায় মানুষ ভুল করে ময়লা আবর্জনা ফেলে রাখে, যেমন আমাদের জিরানি খাল, ওয়াসা খালে, এটি যদিও ওয়াসার দায়িত্ব, পাশাপাশি ওয়াসার পাশাপাশি কিন্তু আমি নিজ দায়িত্ব এই সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। প্রায় 11টি মজা পুকুর আমার ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে মাছ এবং হাঁসের ব্যবস্থা করেছি, এবং আমাদের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী কাজ করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলবো না, যে আমাদের মুজিব বর্ষ হিসাবে যে এখন কার্যক্রম চলছে, মুজিব বর্ষেরই একটি অংশ বৃক্ষরোপণ। মাননীয় প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে আমরা কিন্তু বছরব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচিটা হাতে নিয়েছি। আমি এই পর্যন্ত 7বারের মতন আমার 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানে, সরকারি জায়গায়, পুকুর পাড়ে, বিভিন্ন স্থানে আমি বৃক্ষরোপণ করে আসছি, এবং এই কাজটি অব্যাহত থাকবে। এবং 1 আগস্ট থেকে আমি সারা ঢাকাতে আমি চেষ্টা করব মুজিব বর্ষ উপলক্ষে মাস্ক বিতরণ করার জন্য, কারণ করোনা ভাইরাসের এখন কিন্তু প্রাদুর্ভাব
রয়েছে। এটি কবে নাগাদ শেষ হবে সেটিও আমাদের অজানা। সুতরাং এর বিরুদ্ধে আমরা এর মোকাবেলা করতে হবে, একে মোকাবেলা করতে হবে। এর বিরুদ্ধে আমরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে আমরা যা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যথাসময়ে যথোপযুক্ত ভাবে যে স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছেন এবং স্বাস্থ্যনীতি প্রণয়ন করার কারণে আপনি দেখে থাকবেন যে বিশ্বের অনেক দেশের চেয়ে তুলনামূলকভাবে কিন্তু আমাদের সংক্রমণের হার কম, বরঞ্চ আমাদের নিরাময় হওয়ার হার কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রিয় নেতা জনাব সাবির হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানাই। আমাদের অভিভাবক এবং নগরপিতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস ভাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।